ঘটক সাপ, একটা কথা জিগাই। মাইয়া মানুষ গলায় দড়ি দিয়া মরছে কইলেন, তাইলে কাফনের কাপড়ে এত দাগ আর শ্যাওলা কেন? গন্ধটা তো ঝুলন্ত লাশের না, গন্ধটা তো মনে হয় পচা পুকুরের তলে ভাইসা থাকা লাশের। আরিফ, তুই কি লাশ বইতে আইসস নাকি পুলিশের দালালি করতে আইসস? দড়িতে জুইলা ছিল ঠিকই, নামানোর সময় দড়ি চিরা খালের কাদায় পড়ছিল, তাই এত কাদা। তোর বিশ্বাস না হইলে চইলা যা, অন্য লোক পামু। উস্তাদ, কি শুরু করলেন? ওনার টেকা উনি দিতেছে, লাশ পচা হোক আর গলা হোক আমাগো কি। চলেন ধরি, রাইত বাড়তাছে, এমনিতেই গা সমসম করে এই জায়গায়। আহ, চুপ থাক বলত। তুই তো টেকার লোভে নিজের বাপ মারেও বেচা দিতে পারস। ঘটক, আমি ২০ বছর ধইয়া লাশ টানি। কোনটা মরা আর কোনটা জ্যান্ত, কোনটা মানুষ আর কোনটা অন্য কিছু, সেইটা আমি বাতাস সুইকাই বইলা দিতে পারি। এই লাশের গতিক বানো না। সকিনা কার মাইয়া? কোন বাড়ির? সকিনা জারি হোক, এখন সে তোদের জিম্মায়। তার কোনো দাবিদার নাই, উহার ইস্যু নাই। শোন আরিফ, সব কবরের ঠিকানা থাকে না, এরও নাই। তোদের কাজ হইল সোজা ওই শেওলা দিঘির পার দিয়া গোরস্থানে লইয়া যাওয়া। শ্যাওলা দিঘি? ওই পথ দিয়া কেন? ওইটা তো। আহ, চুপ। ওই পথ দিয়া, কারণ ওই পথটাই কাছে, আর লাশ বেশিক্ষণ রাখা যাইব না, শরীর পচতে শুরু করছে। নে, এই নে টেকা। ইয়া আল্লাহ, সব 1000 টাকার নোট। উস্তাদ, আর ভাইবেন না, বিসমিল্লা বইলা ধরেন, আমার বইনের বিয়ার শাড়ি কিনা লাগবো। টেকার গন্ধ তোর নাক ভূতা কইরা দিছে সেলিম। ঠিক আছে, নিয়া যাইতাছি, কিন্তু ঘটক, আমার মন কইতাছে আপনি পুরা সত্য কথা কন নাই। এই লাশের ভার আমরা বইতে পারুম তো? ভার শরীরে নারে আরিফ, ভার হইল পাপের। তোরা যদি নিয়ম মানস, কিচ্ছু হইব না। দুইটা কথা মনে রাখবি। এক, যা কিছুই শুনস বা দেখস, পিছনে তাকাবি না। আর দুই, জান বাইর হইয়া গেলেও লাশ মাটিতে নামাবি না। যদি নামাস, তাইলে এই সকিনা তোদের সাথে তোদের বাড়িতে যাইব। আল্লাহ ভরসা। আয় সেলিম, কাজ লাগা। উস্তাদ, আপনি সামনে থাকেন, আমি জোয়ান মানুষ, পিছে থাকি। আহ, ওরে বাপরে, কি ঠান্ডা! উস্তাদ, মনে হইতাছে বরফের চাকা ধরছি। কথা কম কো। বিসমিল্লাহির রহমানির রহিম। নে তোল। তারা দুজনে মিলে লাশটা কাঁধে তুলল। কাঁধে তোলার সাথে সাথে আরিফ অনুভব করল লাশের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম, যেন কাফনের ভেতরে শুধু হাড়গোড়, কোনো মাংস নেই। কিন্তু সেলিম পেছনের দিকে অদ্ভুত এক ভার অনুভব করল। হ্যাঁ হ্যাঁ, উস্তাদ, আপনি কইলেন ওজন কম, আমার দিকে তো মনে হইতেছে পাহাড় সমান ভারী। চুপ থাক, দম ধইরে হাট। আর খবরদার, চোখের মনি এই দিক সেদিক করবি না। তারা হাঁটতে লাগল। তাদের পায়ের শব্দ শুকনো পাতার উপর মরমর করে বাজতে লাগল। রফিক ঘটক তাদের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। অন্ধকারে তার সাদা চোখটা এবার দপ করে জ্বলে উঠল। যা, নিয়া যা। সকিনা খিদা অনেক দিনের। আইজ রাইতে তোদের দুজনের একজনের ঘাড় মটকাইব। দেখা যাক কে বাসে, অভিজ্ঞতা নাকি লোভ। রফিক ঘটক পেছনের অন্ধকারে মিলিয়ে গেল। আরিফ আর সেলিম লাশ নিয়ে জঙ্গলের সরু পথ ধরে শেওলা দিঘির দিকে এগিয়ে চলল। তাদের যাত্রাপথ ক্রমশই অন্ধকার থেকে আরো গভীর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। গ্রামের মরা খালের ওপর
নরবরে বাঁশের সাঁকো ধরে আরিফ আর সেলিম লাশ কাঁধে করে হাঁটছে। চারপাশটা নিস্তব্ধ, শুধু তাদের পায়ের শব্দ আর বাঁশের খাটিয়ার ক্যাচ ক্যাচ আওয়াজ শোনা যাচ্ছে। সাঁকোর নিচে পানি নেই বললেই চলে, শুধু কাদা আর কচুরিপানা। কিন্তু তারা সাঁকোর মাঝখানে আসতেই নিচ থেকে কেমন একটা ছপ ছপ শব্দ শুরু হলো। উস্তাদ, খালের নিচে কি মানুষ নামছে নাকি? আওয়াজ পান? নিচে তাকাবি না সেলিম, নজর সোজা রাখ। জিন ভূত পানির আড়ালে থাকে, ওগোদিকে তাকাইলে ওরা ঘাড়ে চাপে। হঠাৎ সাঁকোটা প্রবলভাবে দুলে উঠল। মনে হলো নিচ থেকে কেউ সাঁকোর খুঁটি ধরে ঝাঁকুনি দিচ্ছে। উস্তাদ, পইরা গেলাম উস্তাদ। সেলিম, পা ফাঁক কর, শক্ত কইরা দাঁড়া, আল্লাহরে ডাক। এই দোলনির মধ্যেও অদ্ভুত ব্যাপার হলো, খাটিয়ায় থাকা লাশটা একটুও নড়ছে না, যেন সে এই ঝাঁকুনির জন্য প্রস্তুত ছিল। হঠাৎ সেলিম খেয়াল করল লাশের কাফনের ফাঁক দিয়ে একগোছা লম্বা চুল বের হয়ে নিচের দিকে ঝুলে আছে, এবং এই চুলগুলো সাঁকোর নিচে পানির দিকে লম্বা হয়ে যাচ্ছে। উস্তাদ, লাশের চুলগুলা তো বড় হইতাছে, ওইগুলা পানির দিকে যাইতাছে। চুপ থাক, তুই মনের ভূত দেখতাছস। জোরে হাট, পাসালা। তারা কোনো মতে সাঁকো পার হয়ে এখন মাটির রাস্তায় এসেছে। দুই পাশে ঘন পাট ক্ষেত। পাট গাছগুলো বাতাসের তালে এমনভাবে দুলছে যেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে। হঠাৎ লাশের শরীর থেকে পচা গন্ধটা চলে গেল, তার বদলে ভেসে এলো কড়া হাসনাহেনা ফুলের গন্ধ। আহ উস্তাদ, গন্ধটা তো পাল্টে গেছে। কি সুন্দর বাসনা, শরীরটা জুড়াইয়া গেল। কিন্তু উস্তাদ, লাশটা যেন ক্রমে ভারী হইতাছে, মনে হইতাছে কাঁধে পাহাড় নিয়ে আসি। সাবধান সেলিম, এই গন্ধ ভালো না। এটা নিশির ডাকের লক্ষণ। ও তোরে ভুল বুঝাইয়া ক্লান্ত করতাছে, যাতে তুই ওরে নামাস। খবরদার, নামাবি না। উস্তাদ, আমার দম বন্ধ হইয়া আসতেছে, মনে হইতাছে আমার বুকের হাড় ভাঙা যাইব। আমি আর এক কদম আগাইতে পারবো না উস্তাদ, একটু জিরান দেই। না, খবরদার, আর মাত্র আধা মাইল সহ্য কর সেলিম। না উস্তাদ, আমার জান আগে, আমি আর পারবো না। সেলিম আর পারল না। আরিফের নিষেধ অমান্য করে সে পেছনের কাঁধ থেকে খাটিয়াটা ধপাস করে মাটিতে ফেলে দিল। খাটিয়া মাটিতে পড়ার সাথে সাথে চারদিকের ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। আরিফও বাধ্য হয়ে সামনের দিকটা নামালো। তুই শেষ করলি সেলিম, তুই আমাকে দুই ডারি শেষ করলি। এখন এই লাশ কেমনে উঠাবি? উস্তাদ, একটু দম নিয়া নেই, মরা তো আর পালাইয়া যাইব না। মরা পালাইব না, কিন্তু মরা যারে ধরব সে আর বাঁচব না। হঠাৎ তারা দেখল খাটিয়াটা ধীরে ধীরে মাটির নিচে ডেবে যাচ্ছে। নরম কাদা না থাকা সত্ত্বেও খাটিয়ার পায়াগুলো মাটিতে গেঁথে যাচ্ছে। উস্তাদ, খাটিয়া তো ডাইবা যাইতাছে। তারা দুজনে মিলে খাটিয়া ধরে টানাটানি শুরু করলো, কিন্তু খাটিয়া নড়ছে না। ঠিক সেই সময় কাফনের কাপড়ের নিচ থেকে একটা ফ্যাকাশে হাত বেরিয়ে এসে খপ করে সেলিমের পায়ের গোড়ালি চেপে ধরল। ওরে বাপরে, সাপ সাপ! উস্তাদ, উস্তাদ, আমারে সাপ কামড় দিছে, সাপ কামড় দিছে। সাপ না রে গাথা, লাশের হাত। লাথি মার, সারা ওরে। আরিফ দেখল হাতটা সাধারণ মানুষের হাতের মতো নয়। নখগুলো বড় বড় এবং পাখির নখের মতো বাঁকানো। সেই হাত সেলিমের গোড়ালিতে এমনভাবে গেঁথে গেছে যে রক্ত বের হতে শুরু করেছে। আর কাফনের ভেতর থেকে একটা খিক খিক হাসির শব্দ আসছে।
ধর বস, আর খুব শখ না রে। এখন মাটির নিচে আমার লগে বসে থাক, আর ওঠা লাগবো না। আহ উস্তাদ, উস্তাদ, আমি মাটির নিচে ডাইভা যাইতেছি, আমার পা গিল্লা খাইতেছে, আমারে বাঁচান। সেলিম কোমর পর্যন্ত মাটিতে দেবে গেছে। লাশের সেই নখওয়ালা হাতটি তার গোড়ালি খামচে ধরে তাকে পাতালের দিকে টানছে। সেলিম যন্ত্রণায় চিৎকার করছে। আরিফ বুঝতে পারছে সাধারণ শক্তি দিয়ে এই প্রেতাত্মার সাথে পারা যাবে না। উস্তাদ, উস্তাদ, আমার হাড় গুঁড়া হয়ে যাইতেছে, আমি আমি আর পারলাম না, আমারে কাইটা ফালাইয়া আপনি পালাইয়া যান। চুপ থাক পাগল, তোরে রাইখা আমি যাবো না। আরিফ তার পকেট থেকে এক কৌটা পোড়া চুন বের করল। সে জানে লাশরা চুন ভয় পায়, কারণ চুন হাড় পুড়িয়ে দেয়। আরিফ সেই চুন লাশের হাতে এবং সেলিমের পায়ে মাখিয়ে দিল। চুন লাগানোর সাথে সাথে মাংস পোড়ার মতো চরচর শব্দ হতে লাগলো এবং লাশের গা থেকে এক প্রকার ধোঁয়া বের হতে শুরু করলো। চইলা গেল, চইলা গেল, কিন্তু আমি আবার আসমু, গোরস্থানে আবার আসমু। লাশের হাতটি এক ঝটকায় সেলিমকে ছেড়ে দিল। সেলিম ছিটকে কাদায় পড়ল, কিন্তু আশ্চর্যের বিষয়, ছাড়া পাওয়ার পরও খাটিয়ায় শুয়ে থাকা লাশটি এবার নিজে নিজেই উঠে বসল। তার মুখ ঢাকা, কিন্তু শরীরটা এমনভাবে দুলছে যেন সে কোনো মন্ত্র পড়ছে। সেলিম, আর শুইয়া থাকিস না, কাটিয়া ধর, এই মরা জ্যান্ত হইয়া গেছে, ওরে কবরে না নামানো পর্যন্ত এই বিপদ কাটবো না। উঠ, কাঁদ লাগা। উস্তাদ, ও বইসা আছে, বস আলাস আমি কেমনে নিমু? চোখ বন্ধ কইরা নে, বিসমিল্লা কইয়া ধাক্কা দে। এবার তারা দুজনে মিলে কাঁধ লাগালো। লাশটি বসে থাকা অবস্থাতেই তারা খাটিয়া নিয়ে দৌড়াতে শুরু করলো। বসে থাকা লাশটি বাতাসের ঝাপটায় অদ্ভুত সব শব্দ করতে লাগলো, যেন কেউ গলা টিপে ধরে হাসছে। তারা যখন গোরস্থানের গেটে পৌঁছালো তখন ঝড় শুরু হয়েছে, গাছপালা ভেঙে পড়ার উপক্রম। গোরস্থানের ভেতর থেকে শেয়ালের পালের ডাকার শব্দ আসছে, কিন্তু গেটের সামনে দাঁড়িয়ে তারা থমকে গেল। গেটটা তালা দেওয়া, অথচ রফিক ঘটক বলেছিল সব খোলা থাকবে। উস্তাদ, গোরস্থানের গেটে তো তালা মারা, এখন কি করবো? লাশ নামামু? খবরদার না, নামাইলে আর রক্ষা নাই, লাথি মার, তালা ভাঙ। সেলিম গায়ের সমস্ত শক্তি দিয়ে গেটে লাথি মারতে লাগল, কিন্তু তালা ভাঙল না। কিন্তু সেই সময় তাদের কাঁধের ওপর বসে থাকা লাশটা তার ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালো, অর্থাৎ সরাসরি সেলিমের মুখের দিকে। উস্তাদ, ও আমার দিকে তাকাইছে। উস্তাদ, ওর তো মুখ নাই, ওর মুখে শুধু চামড়া, চোখ, নাক, কান কিচ্ছু নাই, একদম সমান। সেলিম, ওরে দেখবি না, তুই গেট খুল। হঠাৎ গোরস্থানের ভেতর থেকে একটা ছায়ামূর্তি ধীর পায়ে গেটের দিকে এগিয়ে এলো। এটা রফিক ঘটক, কিন্তু তার পা মাটির ওপর নেই, সে ভাসছে। দেরি কইরা ফালাইলি আরিফ, অনেক দেরি কইরা ফালাইলি। আমার সখিনা অপেক্ষা করতে পছন্দ করে না। রফিক ঘটক হাত দিয়ে স্পর্শ করতেই তালাটা মোমের মতো গলে পড়ে গেল এবং গেট খুলে গেল। আরিফ এবং সেলিম লাশ নিয়ে কবরের পাশে দাঁড়ালো। কবরটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গভীর। টর্চ মারলেও কবরের তলা দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। সেলিম, সাবধান, এই কমরের কোনো ঠিক ঠিকানা নাই, এক টানে লাশ ফালাইয়া দিবি। কোনো দোয়া কালামে কাজ হইব না, কারণ এইটা সাপ পরা মরা। তারা খাটিয়া কাত করল লাশটি ফেলে দেওয়ার জন্য, কিন্তু লাশটি
খাটিয়া থেকে পড়ল না। মনে হলো লাশের পিঠ খাটিয়ার সাথে আঠা দিয়ে লাগানো। উস্তাদ, লাশ তো পড়ে না, লাশটা তো খাটিয়ার লগে আটকা আছে। ধাক্কা দে, লাথি মার ওর পিছে। সেলিম যেই লাশের পিঠে লাথি মারতে গেল, লাশটা বিদ্যুৎ বেগে ঘুরে সেলিমের পা খপ করে ধরে ফেলল। এবার আর হাত দিয়ে নয়, লাশ তার সেই মুখবিহীন চেহারার মাঝখান থেকে আচমকা একটা বিশাল গর্তের মতো মুখ তৈরি করে সেলিমের পা গিলে ফেলার চেষ্টা করল। আহ! উস্তাদ, উস্তাদ, ও আমারে খাইয়া ফেললো, আমার পা গেল। ইয়া আল্লাহ! আরিফ দেখল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। সে পাশে পড়ে থাকা কোদালটা তুলে নিল। সে জানত লাশের গায়ে আঘাত করা পাপ, কিন্তু এখন জীবন বাঁচানো ফরজ। আরিফ সজোরে কোদাল দিয়ে কোপ বসানো লাশের সেই হা করা মুখের ওপর। কোপ লাগার সাথে সাথে লাশটা এক বিকট আর্তনাদ করে উঠল, যেন হাজার হাজার কাঁচ ভাঙছে। সেই শব্দে গোরস্থানের পাখিগুলো ডানা ঝাপটে উড়ে গেল। লাশটি সেলিমকে ছেড়ে দিয়ে ছিটকে গিয়ে সোজা কবরের ভিতরে গর্তে পড়ল। মাটি দে সেলিম, জলদি মাটি দে। তারা দুজনে হাত দিয়ে এবং পা দিয়ে পাগলের মতো মাটি ঠেলে কবরে ফেলতে লাগলো। গর্তের ভেতর থেকে তখনও গোমরানির শব্দ ভেসে আসছে। আরিফ উঠানে বসে আছে। তার চেহারা ভেঙে গেছে, শরীর জ্বরে পুড়ছে। গ্রামের মোল্লা তার মাথায় পানি পট্টি দিয়েছে। উস্তাদ, সেলিম কই? ওরে তো কয়দিন থেকে দেখি না। হ্যাঁ, সেলিম আছে, আবার নাই। মুখ নাই, মুখ নাই, কিন্তু দাঁত আছে, অনেক দাঁত। রফিক ঘটক হাসে। ঘটনাটি ধামাচাপা পড়ে গেলেও গ্রামের মানুষ জানে ওই রাতে গোরস্থানে কি হয়েছিল। পরে খোঁজ নিয়ে জানা গিয়েছিল রফিক ঘটক নামের কেউ এই গ্রামে ছিল না। 10 বছর আগে রফিক নামের এক লোক ওই তেঁতুল গাছে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। সে নিজের বউ সখিনাকে খুন করে সেখানে পুঁতে রেখেছিল। আরিফ আর সেলিম আসলে লাশ দাফন করতে যায়নি, তারা গিয়েছিল এক অভিশপ্ত অতৃপ্ত আত্মাকে তার খুনি স্বামীর কাছে পৌঁছে দিতে।